দেখছেন স্বাধীন সংলাপ, সৌজন্যে আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আজকে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান ফয়েজ। একটু শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পরে যে রাজনৈতিক বাস্তবতা, বাংলাদেশের রাজনীতি কিংবা আন্তর্জাতিক অঙ্গনে যে এটি নিয়ে যে নানা ধরনের ঘটনা ঘটছে, আলোচনা হচ্ছে, বাংলাদেশে যে ধরনের আলোচনা হচ্ছে, পরের রাজনীতিতে এটি আসলে কত তাৎক্ষণিক একটা প্রভাব আছে, নিশ্চয়ই সুদূরপ্রসারী একটা প্রভাব আছে। এই বিষয়গুলো নিয়ে একটা কথা বলতে চাই আমরা। যেহেতু অনেকে বলছেন যে এই রায়ের পরে হয়তো যে আগামী নির্বাচন, সেটি রাজনৈতিক দলগুলো এখন সেই নির্বাচনের দিকেই সব বিতর্ক বাদ দিয়ে সেই নির্বাচনের দিকে হাঁটতে শুরু করবে। নির্বাচনের যে শঙ্কা সেটি অনেকটা দূর হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এক ধরনের মতবিরোধ আছে সেটি কমবে কিনা, নানা ধরনের আলোচনা আছে। কিংবা রাজনৈতিক কি আরও সহিংস হয়ে এই ধরনের নানা বিষয় নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে দুজন আলোচক আছেন, একটু পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন সাংবাদিক ও বিশ্লেষক শাহেদ আলম এবং আছেন আব্দুল হান্নান মাসুদ, তিনি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনি দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা আলোচনায় যেতে চাই। আমি একটু আব্দুল হান্নান মাসুদ আপনাকে দিয়ে শুরু করব। যেটি বলছিলাম যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় আসার পরে যে রাজনীতিতে যদি আমি কথা বলি, আজকে যেটি সবচেয়ে বেশি আলোচনা ছিল তাকে বাংলাদেশ তার রায় কার্যকরটা নিয়ে, তাকে ভারত থেকে ফিরিয়ে আনা যাবে কিনা বা ফিরিয়ে আনা হবে কিনা, এটি নিয়ে সরকারের নানা ধরনের আমরা দেখেছি। কিন্তু যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ তারা যেটি বলছেন যে ভারতের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার তেমন কোনো সুযোগ নাই। যদি তাই হয় আসলে, তাহলে এই রায়টি ঘোষণার পরে আসলে বাস্তব কোনো পরিস্থিতি পরিবর্তন হলো কি, তাকে যদি ফিরে আনা না যায়? না, বাস্তব পরিস্থিতির পরিবর্তন তো হচ্ছে আপনার ৩৬শে জুলাই ৫ই আগস্টই ঘটেছে। বাংলাদেশে একটা আমূল পরিবর্তন ঘটেছে। আওয়ামী লীগ সবসময় বৃহত্তর রাজনৈতিক দল বলে যে গর্ব করতো, সে আওয়ামী লীগ হারাইয়ে গেছে, বাংলাদেশের মাটি থেকে ভ্যানিশ হয়ে গিয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। বাস্তব পরিস্থিতি যে পরিবর্তনটা ৫ই আগস্ট ঘটেছে, এই দেশের মানুষের যে জন আকাঙ্ক্ষা ছিল, যে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে পরিবর্তন করেছিল, সেই পরিবর্তনটা ধীরে ধীরে আরও ম্যাচিউর হচ্ছে, সেই পরিবর্তনটা ধীরে ধীরে আরও স্থির হচ্ছে। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া, সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই পরিবর্তনটা দীর্ঘস্থায়ী হওয়ার সূচনা হয়, এবং শেখ হাসিনার বিচার রায়ের মধ্য দিয়ে দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনাটা আরও বেশি প্রবল হয়। আপনার বাংলাদেশের মানুষ স্বাধীনতা পরবর্তী সময় থেকেই আওয়ামী দুঃশাসনে এবং নির্যাতনে মানুষের যে ভোগান্তি হয়েছিল, সেই ভোগান্তিগুলো মানুষ আরেকবার ফিরিয়ে আনতে চায় না। সেই জায়গা থেকে শেখ হাসিনা সহ শেখ মুজিবুর রহমান একটা গণহত্যা ৭২ থেকে ৭৫ সালে চালিয়েছিলেন। শেখ হাসিনা ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২০২৫ সাল পর্যন্ত নিয়মিত হত্যাকাণ্ড, গুম খুন চালিয়ে গিয়েছিলেন। কিন্তু শেখ মুজিবুর রহমানের বিচার কিন্তু হয় নাই। মনে করেন সিরাজ শিকদার হত্যাকাণ্ডের বিচার কিন্তু আজও বাংলাদেশের মানুষ দেখে নাই। সিরাজ শিকদার, যাকে বিরোধী দলীয় নেতা, যাকে হত্যা করে শেখ মুজিবুর রহমান প্রকাশ্যে পার্লামেন্টে আপনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন যে আজ কোথায় সেই সিরাজ শিকদার, তার বিরোধিতা করলে হত্যা করা যাবে, সেটা কোনো দলের প্রধান হোক, সেটা কিন্তু শেখ মুজিবুর রহমান শুরু করেছিলেন। এরপর হাজার হাজার মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা হয়েছিল রক্ষী বাহিনীর মাধ্যমে। তো এই ঘটনাগুলো বিচার না হওয়ার কারণে শেখ হাসিনা ভেবেছিল সেও তার বাবার মতো এ সকল কর্মকাণ্ড করে হত্যাযজ্ঞ চালিয়ে সে বেঁচে যাবে। সে এই কারণে কাউকে কোনো তোয়াক্কা করতো না, শহীদ জিয়াকেও তোয়াক্কা করতো না, বেগম জিয়াকেও তোয়াক্কা করতো না, আজে বাজে কথা বলতো এবং মানুষকে হত্যা করে এসে একটা রাক্ষসের হাসি হাসতো। শাপলা চত্বরে মানুষকে হত্যা করে বলতেছে তারা তো গায়ে রং মেখে শুয়েছিল, যারা গুম করে খুন করে বলা হচ্ছে যে তারা প্রেমজনিত কারণে প্রেম করে পালিয়ে গিয়েছে। এই ধরনের অহরহ ঘটনা আমরা দেখেছি। তো তার পরবর্তী সময়ে এই দেশের মানুষ প্রমাণ করেছে যে তারা কখনো স্বৈরাচার ফ্যাসিবাদকে মেনে নেয় নাই, সামনেও মেনে নেবে না। শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে, ক্ষমতাচ্যুত করেছে, গণবিপ্লব হয়েছে। তার পরবর্তী সময়ে শেখ হাসিনা এটা জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনা এটাকে অস্বীকার করার চেষ্টা করেছে, বিদেশি ষড়যন্ত্র বলার চেষ্টা করেছে। কিন্তু এই দেশে এটা ১৯৭১ সাল না, কিংবা ৭২ থেকে ৭৫ সাল না, এটা প্রত্যেকটি ঘটনার সুচারু প্রমাণ রয়েছে, হত্যাকাণ্ডের নির্দেশের প্রমাণ রয়েছে, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার প্রমাণ রয়েছে, ভিডিও রয়েছে, অডিও ক্লিপ রয়েছে। সেখান থেকে বাংলাদেশ এই প্রথম একটা স্বচ্ছ বিচার প্রক্রিয়া দেখছে। আমি মনে করি এইরকম বিচার প্রক্রিয়া বাংলাদেশে আগে কখনো ঘটে নাই। সাউথ এশিয়াতে কোনো রাষ্ট্রে ঘটেছে কিনা আমি জানি না। সারা দেশের মানুষ প্রত্যক্ষ করেছে, সরাসরি দেখেছে বিচার প্রক্রিয়া কি প্রক্রিয়া হয়েছে, সারা বিশ্ব দেখেছে, এবং তার মধ্য দিয়ে শেখ হাসিনা ফাঁসিটা হয়েছে। এর মধ্য দিয়ে শেখ হাসিনা
বাংলাদেশে আসলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে, এটা নিশ্চয়তা পেল। এবং সে যে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, এতদিন জাতিসংঘের রিপোর্ট হয়েছে, আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার রিপোর্ট হয়েছে, বিচারের মধ্য দিয়ে এটা বিচার প্রক্রিয়াটাও হলো। সামনে আরও যে হত্যাকাণ্ড আছে সেগুলোরও বিচার আমরা দেখতে পাবো। এবং আমরা আশা করি যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যদি না পারে, পরবর্তীতে যে সরকার আসবে তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সেই বিচারের রায় কার্যকর করবে। আচ্ছা, আমি একটু শাহেদ আলম আপনার কাছে একটু জানতে চাই, একটু আন্তর্জাতিক বিশ্বের একটু প্রতিক্রিয়া আপনার কাছে একটু জানতে চাই। নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন প্রতিক্রিয়া, আসলে এই রায়ের পর প্রতিক্রিয়াটা কেমন? আমি যদি দু একটা বলি যে কয়েকটি মানবাধিকার সংস্থা বিশ্ববিখ্যাত, তারা কিন্তু এটির ফাঁসির রায় দেওয়ার পরে তারা বা মৃত্যুদণ্ড দেওয়ার পর তারা এটি নিয়ে একটু উদ্বেগ জানিয়েছে। বেশ কয়েকটি হিউম্যান রাইটস ওয়াচ বলি, তারপরে তারা উদ্বেগ জানিয়েছে। একটি রায়ের পরে যে এই যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যখন উদ্বেগ জানাচ্ছে, তখন আসলে আন্তর্জাতিকভাবে এর গ্রহণযোগ্যতা তার কোন দিকে যায়? ধন্যবাদ আপনাকে। আমি আন্তর্জাতিকভাবে এই রায়ের যে গ্রহণযোগ্যতা কিংবা অগ্রহণযোগ্যতা, সেটা মোটা দাগে এই রায়ের কোনো হেরফের হবে না আমি বলে মনে করি। এই কারণে হেরফের হওয়ার সুযোগ নেই। সেই বিষয়ে আমি বলবো। তবে প্রথমে মাসুদকে ধন্যবাদ। মাসুদ হচ্ছে জুলাইয়ের অন্যতম রোশনাই। আমি এই প্রথম তার সাথে বসার সুযোগ হলো, দেখার সুযোগ হলো। আমি খুব প্রাউড ফিল করছি তার সাথে বসে। তার সব বিষয়ের সাথে হয়তো একমত না, কিন্তু আমি যেটা মনে করি যে এই যে শেখ হাসিনার যে রায়টা হলো, ইয়েস, এইটা দিয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদেরকে আমরা বলতে শুনেছি যে শেখ হাসিনার এই ফাঁসির হত্যাকাণ্ডের পরেও রাস্তায় মানুষ নামেনি, সেটা নিয়ে তাদেরকে যে স্লাট শেমিং করা হচ্ছে যে তোমাদের জনবল কোথায়, সেটা তো তারা বলছে যে আমরা তো জানি যে এই রায় শেখ হাসিনা নিরাপদে আছেন এবং এই রায় কার্যকর করার কোনো ক্ষমতা এই সরকারের নেই, সুতরাং আমরা কেন আমাদের ফোর্স নষ্ট করব, আমাদের শক্তি নষ্ট করব। হতে পারে এটা যে আঙুর ফল টকের মতো একটা বিষয় হতে পারে, কিন্তু এটা তো শকিং যে না, শেখ হাসিনা যে তিনি 17 বছর দাপটের সাথে বাংলাদেশে রাজনীতি করেছেন, বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ে এই তার দলের একটা ভূমিকা আছে, শেখ মুজিব বাংলাদেশের মুক্তিযুদ্ধের অবিসংবিদিত নেতা, সব কিছু মিলিয়ে তাদের যে ঐতিহাসিক পরম্পরা রাজনীতি, সেটা তো আমরা কোথাও দেখি নাই, এবং তাদের শীর্ষ নেতৃত্বকে ফাঁসি দেওয়া হয়েছে। আপনি বলছিলেন আন্তর্জাতিক প্রক্রিয়ার কি বলে মতামতের প্রেক্ষাপট এবং এটার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন। দেখুন, আন্তর্জাতিক আমি নিজে ব্যক্তিগতভাবে বলেছি যে আমি ডেথ সেন্টেন্স পছন্দ করি না, কিংবা আমরা যারা ওয়েস্টে বসবাস করি এটা মেনে নেওয়ার সুযোগ নাই, কিন্তু এর বাইরে আর কি রায় দেওয়ার ছিল? যখন জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি, যখন অডিও রেকর্ড এবং রাজসাক্ষী হিসেবে সরকারের শীর্ষ পুলিশ কর্মকর্তা বলেছেন, তখন এর বাইরে আর কি রায় দেওয়া ছিল? কিন্তু এরপরেও রায় দুঃখিত, এই বিচার পরীক্ষা নিয়ে যেসব কথাবার্তা উঠেছে, যে রাষ্ট্রপক্ষের যে কৌশলী নিয়োগ দেওয়া হয়েছে, আমরা এই শেষ রায়ের আগের দিন পর্যন্ত তার চেহারা দেখিনি ওইভাবে, অথচ কৌশলীর বলা উচিত ছিল তার কোথায় কোথায় বিচার প্রক্রিয়ার মানদণ্ড অনুসরণ হচ্ছে না সেটা নিয়ে তার কথা বলা দরকার ছিল, মানুষের কাছে এই মেসেজগুলো দরকার ছিল, যেই মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে হিউম্যান রাইটস কমিশন এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। তো সেটা একটা বড় দুর্বলতা আমি বলে মনে করি। এবং ওই হাসিও তো বিখ্যাত হয়ে গেছে যে আমি কষ্ট পাচ্ছি কিন্তু হাসতে হাসতে। যাই হোক, দেখুন, কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, দেলাওয়ার হোসেন সাইদি, সালাউদ্দিন কাদের চৌধুরী, এমনকি তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু, এদেরকে যেমন মানে তারেক রহমান বাদে অন্যদেরকে যখন ফাঁসির আদেশ দেওয়া হলো, এটিএম আজহারুল, কোনোটাই কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি বলে নাই যে এটা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এই রায়টা হয়েছে, না অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল না হিউম্যান রাইটস অর্গানাইজেশন। কিন্তু শেখ হাসিনা কি তার যে প্রতিহিংসার রাজনীতির জিঘাংসা সেটা চরিতার্থ করতে কি পিছুপা হটেছিলেন কিনা? হটেননি। তিনি নিশ্চিত করেছেন তার আদালতের রায় কার্যকর করার জন্য। সুতরাং আজকের যে রায়, আজকের যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল, এটা তো তার খোঁড়া কবর, সেই খোঁড়া কবরে তাকেই পড়ার ব্যবস্থা করা হচ্ছে। এখন এটা সিগনিফিকেন্সটা কি? দেখুন, আইন কখনো তামাদি হয় না। এইটা আপনাকে যদি রাজনীতি করতে হয় তাহলে ওই দেশের বিচার ব্যবস্থা যতই ত্রুটিপূর্ণ থাকুক কিংবা অভিযুক্ত থাকুক, আপনাকে ওই বিচার ব্যবস্থা ফেস করতে হবে, অথবা ওই বিচার ব্যবস্থার রায় আপনাকে মেনে নিয়ে ভাগ্যবরণ করতে হবে। কৌশলী বলছেন শেখ হাসিনার পক্ষের যে আমি আপিল করতে পারবো না, কেননা ওদের তরফ থেকে যতক্ষণ না আমাকে আবেদন জানানো হবে যে এই রায়ের বিরুদ্ধে আপিল করো, ততক্ষণ আমার এই শক্তি নাই। লিগ্যাল কথা, এখন আওয়ামী লীগ তো আপিল করবে না,
আওয়ামী লীগ এই বিচার ব্যবস্থার প্রতি তাদের অনাস্থার কথা জানিয়েছে। তার মানে এই রায় কার্যকর হবে। যদি এর বাইরে কোনো ব্যত্যয় হয় তাহলে শেখ হাসিনারকে আর একটা অভ্যুত্থান করে ক্ষমতায় আসতে হবে, কিংবা আমাদের এই প্রসেসে ঢুকতে হবে। কারণ আইন তো তামাদি হয় না। আইনত তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কোনো রাজনৈতিক দল পরিচালনা করতে পারে না। রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হয়ে যাবে যদি ফাঁসির দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি এই দলের প্রধান হিসেবে থাকেন। তো আওয়ামী লীগের তো এখন কার্যক্রম স্থগিত, দুদিন পরে তো নিষিদ্ধ হয়ে যাবে নির্বাচন কমিশন। আপনি বুঝছেন ম্যারপ্যাচগুলো কোথায়? সেই ম্যারপ্যাচের মধ্যেই যে আওয়ামী লীগের রাজনীতি পড়লো, সেটাই এই রায়ের মানে একটা বাস্তবতা। এখানে আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের রীতি অনুযায়ী বলবে, যেহেতু তারা ক্যাপিটাল পানিশমেন্ট পছন্দ করে না, কিন্তু তা দিয়ে শেখ হাসিনাও যেমন কারোর ফাঁসি আটকায় রাখেনি, আর এই রায়ের ব্যতয় কিছু হবে বলে আমি মনে করি না। হান্নান স্যার, একটা কথা আসছে যে যারা বিশেষ করে যারা একটু আওয়ামী লীগের দিকে সহানুভূতি আছে, যে তারা অনেকেই বলার চেষ্টা করছেন যে আসলে এই যদি রাজনৈতিক পট পরিবর্তন হয় তাহলে আসলে এই রায় খুব একটা ম্যাটার করবে না। এই রায় তখন রাজনৈতিক পট পরিবর্তনের কারণেই রায়টা বদলে যাবে কিংবা পরিস্থিতি অন্যরকম হয়ে যাবে। আপনারা কি সেই ধরনের কোনো আশঙ্কা দেখেন? কারণ আমরা এইটাকে বলছি কারণ এই রায়কে কেন্দ্র করে তো আওয়ামী লীগ মাঠে নামার বা মাঠের শক্তি দেখানোটা চেষ্টা তারা করেছিল। দেখেন, প্রথমত হচ্ছে ওই যে মানবাধিকার সংস্থাগুলো, আমি যে রিপোর্টটা দেখেছিলাম, ওনারা বিচার প্রক্রিয়া নিয়ে মেবি উদ্বেগ জানান নাই। ওনারা এটার সাথে, এই হত্যাকাণ্ডগুলোর সাথে শেখ হাসিনা জড়িত এটা স্বীকার করে নিয়ে শুধুমাত্র ওনার মৃত্যুদণ্ড, যেহেতু হচ্ছে আন্তর্জাতিক এই সম্প্রদায়গুলো মৃত্যুদণ্ডকে শাস্তি হিসেবে মানে না, তারা মনে করে সর্বোচ্চ শাস্তি হইতে পারে মৃত্যু কারাদণ্ড সর্বোচ্চ গেলে। ওরা রায়ের দ্রুত রায়ের প্রদানটা নিয়েও তারা নজিরবিহীন গতি বলেছে। তো এটা নিয়ে তারা উদ্বেগ জানিয়েছে, কিন্তু বিচার প্রক্রিয়াটা নিয়ে মূলত হচ্ছে তেমন একটা তাদের ইয়া নেই, কারণ এটা প্রকাশ্য হয়েছে। আর হচ্ছে আপনি যে কোশ্চেনটা করছেন যে হচ্ছে অনেকেই আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তারা বলছে যে হচ্ছে আপনার রাজনৈতিক পট পরিবর্তন ঘটলে এগুলো উল্টে যাবে। অপেক্ষা করুক, রাজনৈতিক পরিবর্তন ঘটুক। বাংলাদেশের যদি শেখ হাসিনার প্রতি যদি সিম্প্যাথাইজড যদি বাংলাদেশের মানুষ থাকে, তাহলে রাজনৈতিক পট পরিবর্তন ঘটাতো, এমনকি মানুষ রাস্তায় নামতো। আমরা তো দেখেছি দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ড দেওয়ার পরে এই দেশের হাজার হাজার মানুষ রাস্তায় নামছে, গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে প্রায় 200-র মতো। কই শেখ হাসিনার জন্য তো একজনও মরতে আসে নাই। সুতরাং হচ্ছে এই দেশের মানুষের হাসিনার সেই বস্তা পচা রাজনীতির প্রতি এই দেশের মানুষের আর আকর্ষণ নেই। সেটা 5 তারিখের পর থেকে হোক, আগ থেকে হোক, এই দেশের মানুষের সেই বস্তা পচা রাজনীতির প্রতি আকর্ষণ নেই। সুতরাং সেই পট পরিবর্তন কখনো শেখ হাসিনার পক্ষে যাবে না। সেই পট পরিবর্তন এই দেশের মানুষ আর শেখ হাসিনার পক্ষে পট পরিবর্তন হবে না, যেটা হবে সেটাও শেখ হাসিনার বিপক্ষেই যাবে। বাংলাদেশের যে এবং আমি আরো কিছু বিশেষ করে আমরা দেখেছি যে হচ্ছে 1001 জন শিক্ষক এই ব্যাপারে মানে হচ্ছে একটা বিবৃতি দিয়েছেন যে তারা এটাকে এই বিচারের বিরুদ্ধে বিবৃতি দিয়েছেন। তারা তো চোখ থাকতো অন্ধ, এরা তো তারাই যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলায় নিজেরা নির্দেশ দিয়েছে। রংপুর বিশ্ববিদ্যালয় সহ অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের নিজেরা সরাসরি ছাত্রলীগের সাথে লাঠি সোটা হাতে, অস্ত্র হাতে শিক্ষার্থীদের উপর হামলা করেছে। এরা তারা, তাদের বংশধররা, এরা প্রত্যেকে অধিকাংশের আপনার চাকরিতে জয়েনের আপনার হচ্ছে তারিখগুলো এবং হচ্ছে পরীক্ষাগুলো এরা যদি চেক দিতে যান, দেখবেন যে হচ্ছে এরা কেউ 4th ক্লাস পাইয়াও হচ্ছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছে, 3rd ক্লাস 4th ক্লাস পেয়েও। এই ধরনের অবস্থা কিন্তু হচ্ছে শেখ হাসিনা শত শত নিয়োগ দিয়েছে। আপনারা আরিফিন সিদ্দিকীর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর আরিফিন সিদ্দিকীর সময় শুধুমাত্র ছাত্রলীগের পোলাপানকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার জন্যে, ছাত্রলীগের পোলাপানকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ার জন্যে ছোট ছোট ডিপার্টমেন্ট খুলছে, মানে কয়েকটা প্রায় 40টার মতো ডিপার্টমেন্ট খুলছে সে হচ্ছে নিয়োগ দেওয়ার জন্য। তো এইভাবে শেখ হাসিনা মূলত হচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করছে, রাজনৈতিক ব্যবস্থাও ধ্বংস করছে, অর্থনৈতিক ব্যবস্থাও ধ্বংস করছে, এমনকি সামাজিক সম্প্রীতির যে ব্যবস্থা ছিল সেটাও ধ্বংস করে দিয়েছে। তার পরবর্তীতে যারা মানে হচ্ছে এখন বুদ্ধিজীবিতা দেখায় যে হচ্ছে শেখ হাসিনার এই বিচার প্রক্রিয়া নিয়ে, তারা কি দেখে নাই যে হচ্ছে হেলিকপ্টার থেকে গুলি করে মায়ের সামনে উত্তরাতে এক বাচ্চাকে মেরে ফেলছে? তারা কি দেখে নাই যে হচ্ছে 6 বছরের মোহাম্মদপুরে 6 বছরের একটা বাচ্চাকে তার বাবার সামনে হেলিকপ্টার দিয়ে গুলি করে মেরে ফেলছে? শত শত লাশ কি তারা দেখে নাই? তারা সবই দেখছে। এবং শেখ হাসিনার সেই
মানে হচ্ছে এইরকম হত্যাকাণ্ডের পরও শেখ হাসিনার যে অহংকার ছিল, অহংবোধ ছিল, সেটাও দেখেছে। এরা হচ্ছে তারা যে হচ্ছে এত হত্যাকাণ্ডের পরও 3 তারিখে গণভবনে ঢুকে গিয়ে শেখ হাসিনাকে আরো হত্যা করার লাইসেন্স দিয়ে আসছিল গণভবনে গিয়ে। এবং এদের বিরুদ্ধে সরকার যে এই 1-1.5 বছর যে কোনো আইনি ব্যবস্থা নেয় নাই, এটা হচ্ছে সবচাইতে আশ্চর্যের বিষয়। সরকার যদি যারা সেই 3 তারিখে গিয়ে শেখ হাসিনাকে হত্যাকাণ্ডের বৈধতা দিয়ে আসছিল, হত্যাকাণ্ডের, তাদের বিরুদ্ধে সরকার সর্বপ্রথম আইনি ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এদের প্রত্যেককে আইনের আওতায় আনা দরকার, যারা সেদিন গণভবনে গিয়েছিল এবং বিভিন্নভাবে এই হত্যাকাণ্ডের প্ররোচনা দিয়েছে। জি। আমি একটু আপনার কাছে একটু 32 নম্বরের কালকের যে ঘটনা, এটি একটু আপনার একটু বিশ্লেষণ জানতে চাই। সারাদিন কালকে রায়ের পরে কিন্তু এটি সবচেয়ে বেশি আলোচনায় ছিল, এবং আপনি এই যে রায়ের একটা রায় হচ্ছে, রায়ের সাথে 32 নম্বর ভাঙা বা সেখানে যে জমায়েত, এটির কোনো কানেকশন আপনি পান কি না? আসলে না, আমি কানেকশন পাই না। এটা আমি কেবলই দেখি কিছু কুচক্রি এবং বিশৃঙ্খল সৃষ্টিকারীর প্ররোচনা হিসেবে দেখি, এবং এই প্ররোচনাটা কারা দিচ্ছে, কোত্থেকে আসছে, আপনি সবাই জানি। একটা ভিডিও দেখলাম যেখানে রমনাজনের ডিসি উনি বলছেন যে আন্দোলনকারীদের নিবৃত্ত করার চেষ্টা করছেন, যতজন গেছে তাদেরকে প্রথমে ট্রেস করার চেষ্টা করছে, পরে উনি বলছেন যে এরা তো সব শিবির, আমার এক্সট্রা ফোর্স লাগবে। তো দ্বিচারিতা রাজনীতির যে মুখ, সেটা আমরা দেখছি। সেটা হচ্ছে গ্রামগঞ্জে জামায়াত ইসলামী আওয়ামী লীগের ভোট চাচ্ছে, বলছে যে আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, তোমাদের মামলা দিব না, একবার আমাদেরকে এমপি হওয়ার সুযোগ দাও। আবদুল্লাহ তাহের সাবেক রেলমন্ত্রীকে ভাই ডেকে বলছেন যে আমি আপাতত ইলেকশন করি, পরে উনি আসলে দেখা যাবে। কিন্তু ওনাদের শহরের স্টুডেন্ট ফোর্স, এই বাংলাদেশে গত 5 তারিখের পর থেকে যত মব হয়েছে, এর সবগুলোর পেছনে ছাত্র শিবির ক্যাটালিস্টের ভূমিকা পালন করছে, এবং বিদেশ থেকে এগুলোর ইন্ধন দেওয়া হয়েছে। এইটার মধ্যে দিয়ে আমি মনে করি যে না, এইটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। দেখুন, এবং এখানে রাষ্ট্রের, যেহেতু রাষ্ট্র একেবারে শেষ পর্যায়ে তারা স্ট্রং অবস্থান নিয়েছে, তাদেরকে ছত্রভঙ্গ করেছে। হান্নান মাসুদ অপছন্দ করলেও আমি এটা সমর্থন করি। আমি মনে করি রাষ্ট্রের আইন শৃঙ্খলা এইখানে কঠোরভাবে প্রয়োগ করা দরকার, এবং যে মেয়েটা পুলিশের রিভলভার টেনে ফেলার দিয়ে উত্তেজিত করার চেষ্টা করেছে, রাফিয়া নাকি যেন নাম, আমি মনে করি যে সে, তার বিরুদ্ধে ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর নেত্রী মনে হয়, আমি মনে করি যে তার বিরুদ্ধে মারাত্মক মামলা করা উচিত। কারণ হলো পুলিশ শৃঙ্খলা বাহিনীর অস্ত্র টেনে ধরে তাকে করা, উত্তেজিত করা, এগুলো গর্হিত কাজ। আরেকটা বিষয় আমি মনে করি যেটা আগেই করার দরকার ছিল, হয় নাই, এবার এই যে 2টা বুলডোজার, এই বুলডোজারের লাইসেন্স ক্যান্সেল করা উচিত। বুলডোজার তো ঢাকা শহরে এমন না যে রিক্সা এমনি এমনি চলে, বুলডোজারের লাইসেন্স আছে, কারা এটা অপারেট করে, সিটি কর্পোরেশন না কারা করছে, এগুলো তদন্ত করার যথেষ্ট সুযোগ ছিল। কিন্তু রাষ্ট্র এগুলো করবে না, আমি জানি। কিন্তু যখন এই রাষ্ট্র এগুলো না করে, তখন এগুলো জঙ্গলি রাষ্ট্র, জঙ্গলিতন্ত্র হয়। আমরা জঙ্গলিতন্ত্র থেকে মুক্তি চেয়েছি 5 তারিখের পরপরই। দুর্ভাগ্যজনকভাবে আমরা এখনও ওইটার মধ্যে বসবাস করছি। কোনোভাবেই আমি এটা সমর্থন করি না, কোনোভাবেই আমি মনে করি না যে হাসিনার রায়ের সাথে একটা ভাঙা বাড়ি, যেটা ওই সময় ভাঙাও আমি সমর্থন করি না, সেটা আবার ভাঙতে হবে। এইগুলো আমাদের রাজনীতিতে কেবলই ধরেন শেখ হাসিনার যে প্রতিহিংসার রাজনীতি, সেইটার চর্চাটা যদি আমরা দ্বিতীয়বারে অন্য আমাদের মতো করে করি, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী রাজনীতি যে নামেই হোক, বঙ্গবন্ধুর নামে হোক আর ইসলামের নামে হোক, এটা কোনোদিন বিলুপ্ত হবে না বলে আমি মনে করি। সুতরাং আমি মনে করি যে সরকারের এখানে যথেষ্ট কঠোর হওয়ার দরকার ছিল, তারা হয়েছে। এবং এইটাকে ইসলামী ছাত্র শিবির এবং অন্যান্যরা যারা এই রাজনীতিটা করার চেষ্টা করছে, বাংলাদেশকে অস্থিতিশীল করা, সরকারকে বিতর্কিত করা, এগুলোকে আমি নিন্দা জানাই, স্পষ্টভাবেই নিন্দা জানাই। এই বিষয়ে আপনার একটু মন্তব্য শুনবো, একটা ফোন নিয়ে তারপরে আসছি আপনার কাছে। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি মনির হায়দার বলছি। জি বলেন। আমার প্রশ্নটা হয়েছে জনাব হান্নান মাসুদ সাহেবের কাছে। উনি জুলের একজন বড় যোদ্ধা, এটা সবাই জানে। উনি কিছুক্ষণ আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেকগুলো হিস্ট্রি বলছেন, যেটা সত্য কথা, গুম কোন সবে বলছেন। আমার প্রশ্ন ওনার কাছে একটা জায়গায়, যে 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের সময় যে পুলিশগুলা মারা গেছে, তাদের দায় দায়িত্বটা কে নিবে? সেটা তো শেখ হাসিনা নিবে না, কারণ ও তো আর পুলিশ মারে নাই, ও তো মেরেছে ছাত্র, এটা আমরা সবাই জানি। আর এদের বিরুদ্ধে কোন একটা জিডিও হলো না, এই পুলিশদের কিংবা একটা মামলা হলো না। এটার দায় দায়িত্বটা যখন কোনো এক সময় বাংলাদেশে
75-এর পরে এরকম শোনা গেছিল কিছু হবে না, পরে হয়েছে। 71-এর বিচার এদেশে হয়েছে জামাতের। অতএব উনি কি এই ব্যাপারটা ক্লিয়ার করবেন নাকি জাতির কাছে যে এই পুলিশ হত্যা মামলাটা কেন হচ্ছে না, কিংবা উনি এটার প্রতিবাদ কেন জি, করতেছেন ধন্যবাদ। না? আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি আমরা। আচ্ছা, আরেকজন আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। আমি লিটন হওয়াদার বলছি। আমার আমন্ত্রিত দুইজন অতিথির কাছে এই প্রশ্ন। আমরা দেখলাম শেখ হাসিনার পতনের পরে শেখ হাসিনার 16 বছরের যত মামলার মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন যাদেরকে কারাদণ্ড দিয়েছে, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার সাথে সাথে সমস্ত যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, লুৎফুজ্জামান বাবর সহ 21 গ্রেনেড হামলার আসামি, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বিএনপি তাদেরকে নেত্রকোনার নমিনেশনও দিয়েছে। এখন বাংলাদেশের যে অবস্থা, আমার জানা মতে, আমি যতটুকু বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ পরিস্থিতি। এই 1.5 বছরে প্রশ্নটা করেন। দুর্ভিক্ষের দিকে আগাচ্ছে। জি। আমার প্রশ্ন, শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা হলো, ক্ষমতার পট পরিবর্তন হলে, যেহেতু শেখ হাসিনা এখন ইন্ডিয়াতে আছে, বাংলাদেশ থেকেও কার্যকর করতে পারে না, লুৎফুজ্জামান বাবরের অন্তর্বর্তীকালীন সরকার ছেড়ে দিয়েছে। আগামীতে ক্ষমতার পট পরিবর্তন হলে শেখ হাসিনার মামলাও কি সে অবস্থায় বেকসুর খালাস এবং তাদেরকে ছেড়ে জি, দেওয়া হবে? ধন্যবাদ। দুজন দর্শক ফোন করেছিলেন। মনির হায়দার একজন, তিনি পুলিশ হত্যাকাণ্ড নিয়ে আপনাদের মতামত জানতে চেয়েছেন, যে তার হত্যাকাণ্ডের বিচার নিয়ে। এবং আরেকজন ফোন করেছেন, আমি প্রথমটা এটা দেন, তারপরে আরেকটাতে আসছে। কয়েকটা বিষয় এখানে খুব সম্মানের সাথে শাহিদ ভাইয়ের সাথে আমি দ্বিমত পোষণ করছি। যে হচ্ছে বাংলাদেশে আসলে হচ্ছে সিস্টেমেটিক্যালি জঙ্গিতন্ত্র কথাটা, এটা আমি আসলে বলছি জঙ্গলিতন্ত্র, নট জঙ্গিতন্ত্র। জঙ্গলিতন্ত্র না। জঙ্গলি, আচ্ছা। রাষ্ট্র সভ্য এবং জঙ্গলি, এই দুটার মধ্যে তফাৎ যাই আছে, হোক। এটা বলছি। তাহলে বিষয়টা ইয়ে করেছে, আমি না, আমি জঙ্গি শুনছি। জঙ্গি বলি নাই। না। মানে বিষয়টা হচ্ছে এমন যে হচ্ছে আওয়ামী লীগ করলে সন্ত্রাস, বিএনপি করলেও সন্ত্রাস, জাসদ করলে সন্ত্রাস, কোনো মানে ধর্মীয় রাজনৈতিক দল করলে বা হচ্ছে তাদের আন্ডারে কেউ করলে তখন এটা জঙ্গিতন্ত্র। বাংলাদেশে মানে হচ্ছে এরকম একটা করা হয়েছে দীর্ঘ সময় ধরে, যেটা হচ্ছে ধরুন হচ্ছে পশ্চিমাদের বা হচ্ছে ভারতীয় ন্যারেটিভ। এটা বলতেছে ইসলাম ভাই, তো জঙ্গিতন্ত্র বলেন নাই, জঙ্গলিতন্ত্র বলছেন। যাই হোক, এখানে যেই ভাই মনির হায়দার ভাই যে কোশ্চেনটা করলেন, পুলিশ হত্যার দায়, পুলিশ হত্যার বিচার, আমি জানি না কবে হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী আইসা আবার হচ্ছে বাংলাদেশে বিচার চাই যে আমাদেরকে মারলো কেন, সেই বিচার করো। তোমাদেরকে কেন মারা হয়েছে সেই বিচার তো হচ্ছে, আমাকে কেন মারলো সেই বিচারটা করো। আত্মরক্ষার্থে যখন হচ্ছে এই দেশের সাধারণ মানুষ, নিরস্ত্র নিরীহ মানুষ যখন হচ্ছে হাতে প্রতিরোধ গড়েছে, সেই প্রতিরোধের মধ্যে যারা হচ্ছে এই দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অস্ত্র হাতে, যে অস্ত্র দিয়ে দেশ রক্ষা করার কথা, যে অস্ত্র দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার কথা, আইনশৃঙ্খলা রক্ষা করার কথা, সেই অস্ত্র দিয়ে দেশের আহমর ছাত্র জনতার উপর গুলি করেছে, তাদের প্রতিরোধ করতে গেলে তো তারা কিছুটা আক্রান্ত হবেই। তো সেই জায়গা থেকে তাদের জন্য বিচার চাওয়া আমার মনে হয় যে হচ্ছে একই ধরনের, সে পাকিস্তানি হানাদার বাহিনী এইসব বলবো যে হচ্ছে আমাদের বিচার কোথায়, আমরা বললাম কেন। এটা খুব হাস্যকর বিষয় মনে হলো। আসলে একটা প্রতিরোধ হয়েছে, গণবিদ্রোহ হয়েছে, রাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ, স্পষ্ট। এটা কেউ এটাকে হচ্ছে গণঅভ্যুত্থান বলতে পারে, বিপ্লব না বলতে পারে, গণবিদ্রোহ না বলতে পারে। আমি এটাকে কোনো মতেই বিপ্লব বলবো না। বিশ্বের ইতিহাসে এমন কোনো বিপ্লব নাই যেটা হচ্ছে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে এইভাবে নিরস্ত্র বিদ্রোহ ঘটেছে। এটা সম্পূর্ণরূপে ছিল একটা বিদ্রোহ, রাষ্ট্রীয় ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রের এই ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ, যারা হচ্ছে এই দেশের মানুষের বিরুদ্ধে কথায় কথা অস্ত্র তুলে নিয়েছে। যারা অস্ত্র তুলে নিয়েছিল 2013 সালের 5ই মে শাপলা চত্বরে, যারা এইভাবে দেশের মানুষের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিল, দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মৃত্যুর রায়, ফাঁসির রায় দেওয়ার পরে এই দেশের মানুষ যখন প্রতিবাদ করছিল তাদের বিরুদ্ধে, যারা অস্ত্র তুলে নিয়েছিল 2014-15 সালে বিরোধী মত দমনের জন্যে, শত শত মানুষকে হত্যা করছে শুধুমাত্র বিনা ভোটে নির্বাচন করার জন্য। এমনকি 2018 সাল 2024 সালের আগেও নিরস্ত্র লিফলেট বিতরণ করতে বিএনপির নেতাকর্মীরা গিয়েছে, সেই জামাত শিবিরের নেতাকর্মী গেছে, বিরোধী মতের নেতাকর্মী গেছে, তাদেরকে ডিরেক্ট গুলি করে হত্যা করছে। কেন? লিফলেট বিতরণ করতে আসছো। তাদের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে, দীর্ঘদিনের ক্ষোভের বিদ্রোহ ঘটেছে। এই বিদ্রোহকে আপনি সম্মান করতে পারেন, আপনি অসম্মান করলে আপনাকে মনে রাখতে হবে আপনি এই দেশের মানুষের যেই হচ্ছে গণ আকাঙ্ক্ষা, এই দেশের মানুষের যে চাওয়া, সেটাকে আপনি অসম্মান করছেন। এই দেশের মানুষ যে সাহস দেখিয়েছে এই ধরনের অস্ত্রের বিরুদ্ধে যেভাবে নিরস্ত্র লড়াই করেছে,
নিরস লড়াই করে তাদেরকে পরাজিত করেছে, এটাকে আপনার স্যালুট জানানো উচিত। পাশাপাশি দেশ দুর্ভিক্ষের দিকে আগাচ্ছে, দেশের অর্থনীতি শেষ হয়ে গেছে, যেই ন্যারেটিভটা আওয়ামী লীগ দাঁড় করাতে চাচ্ছে, আমি বলে দিচ্ছি এই দেশ দুর্ভিক্ষের দিকে আগাতো না, দেশের অর্থনীতি ধ্বংস হতো না যদি হচ্ছে 2008 থেকে 2024 সালে 1,20,কোটি টাকা এই দেশ থেকে পাচার না, 1,20,000 কোটি টাকা এই দেশ থেকে পাচার না করতো। আপনার সেই আওয়ামী লীগকে বলেন, শেখ হাসিনাকে বলেন, তারা যারা হচ্ছে দুবাইতে, যারা হচ্ছে কানাডাতে, যারা মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে মানে ভবনের পর ভবন তৈরি করে গেছে, আপনি সেই ভূমিমন্ত্রীকে বলেন, সাইফুজ্জামান সাহেবকে, যে হচ্ছে তার যে 270টা বাড়ি তৈরি করেছে এই দেশের টাকা পাচার করে, সেগুলো ফেরত দিতে দেশের দুর্ভিক্ষ আসবে না। দেশের অর্থনীতি আগের চাইতে দেশের আমি যতটুকু জানি হচ্ছে রিজার্ভ বাড়ছে, কিন্তু অর্থনীতির অনেক ক্ষেত্রে যেহেতু হচ্ছে নির্বাচিত সরকার নেই, যেহেতু হচ্ছে রাজনৈতিক সরকার নেই, সেই ক্ষেত্রে এই টানাপোড়েনটা থাকবে। দেশের মানুষ সংগঠিত হচ্ছে, একসাথে হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে, রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও একটা রাজনৈতিক ভালো পরিবেশ তৈরি হচ্ছে, এই দেশ অনেক আগাবে। শেখ হাসিনার মতো লুটপাট আর এই দেশে হবে না। হান্নান মাসুদ, টাকা পাচার করা কি বন্ধ হয়েছে? আমার মনে হয় টাকা পাচার শেখ হাসিনা আমলের মতো নেই, কিন্তু হচ্ছে এটার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার ছিল সেই উদ্যোগে সরকার নিতে ব্যর্থ হয়েছে। টাকা পাচার এখনো আছে, এটা সব রূপে বন্ধ করতে না পারলে তাহলে আরেকবার এই গণবিদ্রোহের অপেক্ষা করতে হবে, দেখবেন। জি শাহিদুল, আপনার বলার কিছু ছিল? না, আমি বরঞ্চ হান্নান মাসুদ যেহেতু উত্তর দিয়েছে পুলিশের বিষয়ে, আমি ওদিকে যাচ্ছি না। ক্ষমতার পট পরিবর্তন হলে আরেকজন প্রশ্ন করছে। শেখ হাসিনা বেখুসুর খালাস পাবেন কিনা, যেটা এই সরকারের আমলে দেখেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই কারণে প্রশ্ন যে বাংলাদেশের বিচার ব্যবস্থাটা এমন হয়েছে যে মনে হয় সরকার দল না থাকলে এই বিচার ব্যবস্থা দিয়ে পরিবর্তন করে নেওয়া সম্ভব, এবং সেটা হয়েছে। শেখ হাসিনার বেলায় এটা হবে না। এই কারণে হবে না যে আমি আসলে ইয়ে করে কথা বলতে পছন্দ করি। যেমন আমি বলছি যে স্বাভাবিক নিয়মে শেখ হাসিনার পতন হয়েছে যদি সেফ এক্সিটের মাধ্যমে পতন হইতো, অর্থাৎ 2024 সালে একটা নির্বাচন হইল, ওই নির্বাচনে তিনি পরাজিত হলেন, সরকার গঠন করলো বিএনপি, 4 বছর পরে হয়তো বিএনপি অজনপ্রিয় হইতো, তখন আবার শেখ হাসিনার ক্ষমতায় আসার সুযোগ ছিল। ওইটা ছিল সেফ এক্সিটের একটা রাস্তা, পার্লামেন্টারি পদ্ধতির মাধ্যমে জয় পরাজয় নির্ধারণ। সেফ এক্সিট তো হয়নি, শেখ হাসিনার সমস্ত দলবল সহ তিনি পালিয়ে গেছেন, এখন তিনি ভারতের মাটিতে আছেন। তো তাকে যদি আবার বাংলাদেশের রাজনীতিতে এসে রাজনীতি করতে হয়, তাহলে এই যে বেকসুর খালাস পাওয়ার জন্য তারে প্রথমে আদালতে আত্মসমর্পণ করতে হবে, বাংলাদেশের মাটিতে ফাঁসির হুলিয়া নিয়ে আসতে হবে, যে আমি আসলাম, আমাকে ফাঁসি দাও, আমি আদালতে আত্মসমর্পণ করলাম, আত্মসমর্পণ করে তখন আবার বিচার প্রক্রিয়া হবে, এটা সেটা। সেই সুযোগ হলে সেটা একটা বিষয়। আর তার যদি রিভিউর সুযোগ না থাকে, তাহলে যতই তার কর্মী সমর্থক থাক না কেন, সোজা তিনি যাবেন কন্ডেম সেলে, যেভাবে তিনি অবিচারী হত্যাকাণ্ডগুলো, তার বিরুদ্ধে যে অভিযোগ, সেগুলো তিনি করেছেন। প্রথম কথা হলো এটা একটা। তো তাহলে বিকল্প রাস্তা কি? যদি শেখ হাসিনাকে বেকসুর খালাস পেতে হয়, বিকল্প রাস্তা হলো বাংলাদেশে পাল্টা আরেকটা গণ অভ্যুত্থান হতে হবে শেখ হাসিনার পক্ষে। 5 আগস্ট যত লক্ষ কোটি মানুষ রাস্তায় নেমেছে, পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে যত জন প্রাণ গেছে, ঠিক সমপরিমাণ অথবা দ্বিগুণ মানুষকে রাস্তায় নামতে হবে শেখ হাসিনার জন্য। এবং ভারত যদি বাংলাদেশে শেখ হাসিনাকে সেই সময় বীরের বেশে পৌঁছে দেয়, তাহলে আমরা যারা আজকে এখানে বসে কথা বলছি, আমরা সবাই অপরাধী হিসেবে বিবেচিত হব, ইনক্লুডিং হান্নান মাসুদ, আমি, আপনি হবেন না, আপনি জানি সাংবাদিক। কিন্তু বর্তমান সরকার যারা পরিচালিত করছে, বিএনপি, জামাত, ইউনূসের গভর্নমেন্ট, হোল গভর্নমেন্ট, আমরা তখন অভিযুক্ত, কারণ আরেকটা রেজিম তখন পাল্টে যাবে। এখন এই পাল্টে যাওয়ার স্বপ্ন দেখা ভালো, এইটার আওয়ামী লীগ দেখতে পারে, কিন্তু আমি হিসাব কিতাবে দেখি না যে আগামী 15-20 বছরের নিচে, মানে বাংলাদেশে এই যে শেখ হাসিনা বিরোধী রাজনীতির যে ঐক্য, সেই ঐক্যের মধ্যে মিনিমাম দ্বন্দ্ব থাকবে, বাকবিতণ্ডা থাকবে, কিন্তু তাকে বাংলাদেশের রাজনীতি, আমি কিন্তু বলছি শেখ হাসিনা, আমি কিন্তু আওয়ামী লীগের কথা বলি নাই। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির ভোট, তাদের সমর্থন, এটা একটা বাস্তবতা, কিন্তু শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন, এই আওয়ামী কর্মী সমর্থকদের নেতৃত্ব নিরপেক্ষ কারোর হাতে শেখ হাসিনা দিবেন না। আবার শেখ হাসিনা যতদিন না পর্যন্ত অন্য আরেকজনের হাতে এই দলের নেতৃত্ব দিচ্ছেন, ততদিন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের সুস্থভাবে, লিগ্যালভাবে রাজনীতি করার ক্ষমতা প্রতিষ্ঠিত হবে না। পরিবারের মধ্যেই যায়।
তার পরিবারের মধ্যেও যায় সেটাও তো তিনি দিচ্ছেন না। আচ্ছা। এবং পরিবারের তো কেউ তো এই মাটিতে নেই, তারা তো সবই বাইরে। আপনাকে তো রুট বটগাছ থাকতে হবে। বিএনপি এত কিছুর পরে টিকে আছে কেন? বেগম খালেদা জিয়া এই দেশের মাটি ছেড়ে কোথাও যাননি, এটা রুট বটগাছের মতো। তার তো শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তো আপরুটেড, তাকে এই আপরুট আবার নতুন করে যেখানে আসতে হলে আমি বলছি 5 আগস্টের মতো একটা পাল্টা অভ্যুত্থান হইতে হবে। সেটা হবে সেফ রিটার্ন, গণঅভ্যুত্থান অথবা সেফ রিটার্ন। সেফ রিটার্নকে আমি বলছি যে আদালতের রায় মেনে তাকে দেশে আসতে হবে, আইনের আশ্রয় নিতে হবে, সেটা হবে সেফ রিটার্ন। সেটা যদি না হয় তাহলে গণঅভ্যুত্থান দিয়ে আসতে হবে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বিবেচনায় আগামী 10, 15, 20 বছরে এই সম্ভাবনা আছে কিনা। এবং আমি তো বললাম ফাঁসির দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি কোনো রাজনৈতিক দলের প্রধান থাকে তাদের নিবন্ধনও বাতিল হয়ে যাবে, তারা রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না প্রচলিত আইন অনুযায়ী। সুতরাং দিল্লি অনেক দূরে। আওয়ামী কর্মী দিল্লি দূরে না, সমর্থক শেখ হাসিনার কাছে। শেখ হাসিনা দিল্লিতেই। শেখ হাসিনা দিল্লি অনেক, দিল্লি দূরস্থ শব্দ আছে না, তো সেটাই। এখন আমি আওয়ামী ভোটার সমর্থকদের প্রতি সহানুভূতি সহমর্মিতা থাকা সত্ত্বেও আমি বাস্তব পরিস্থিতিটা ব্যাখ্যা করার চেষ্টা করছি যে এত সহজ না শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত হওয়া। যদি পাল্টা অভ্যুত্থানে কখনো হয়, শেখ হাসিনা যদি ততদিনও জীবিত থাকেন, কি হবে আমরা জানি না। ইতিহাস সবসময় লেখে জয়ীরাই। সুতরাং শেখ হাসিনা আওয়ামী লীগ যদি কখনো জয়ী হয় আমাদের রক্তের উপর দিয়ে আবার লিখবেন আবার নতুন ইতিহাস, আমাদের সেটা দেখতে হবে। আব্দুল হান্নান মাসুদ, শেখ হাসিনার বিচার হলো, রায় হয়েছে তার। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে তার রূপরেখা দিয়ে দিয়েছে, মানে তার ব্যবস্থা নিয়েছে সরকার। গণভোট কবে হবে সেটাও বলে দিয়েছে, সব কিছু হলো। আপনারা জুলাই সনদে কবে স্বাক্ষর করছেন? সরকার আমাদেরকে আহ্বান করলে আমরা তখন সরকারের কাছে সরকার যেই বিষয়গুলো অস্পষ্ট হয়েছে সেগুলোর সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছি। সরকার যদি আমন্ত্রণ করে আমরা সেই ব্যাখ্যা নিয়ে আমরা অবশ্যই জুলাই সনদে স্বাক্ষর করবো। আমরা অপেক্ষায় আছি সরকার কবে আমাদেরকে সেটার জন্য আহ্বান করে। যেহেতু নির্বাচন সামনে, অনেকে একটু মানে আশঙ্কা করেন যে এটা নিয়ে না আবার পরে নির্বাচন। আমার মনে হয় না এটা নিয়ে আর কোনো ধরনের বড় বিতর্ক আছে। আমার মনে হয় যে এটা মোটামুটি একটা সমাধানের দিকে আগাচ্ছে। নির্বাচনটা যথাসময়ে হওয়া খুবই জরুরি, আমরা মনে করি যে হচ্ছে এই দেশের প্রতিটি মানুষ মনে করে যে হচ্ছে যথাসময়ে নির্বাচনটা হওয়া জরুরি। একটি রাজনৈতিক সরকার আসবে, সবাই মিলে এই দেশটাকে পরিচালনা করবে, সবাই একসাথে হয়ে অন্তত 10টা বছর অন্তত হচ্ছে সব রাজনৈতিক দল যারা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে তারা সবাই একসাথে এই দেশটাকে গঠন করা উচিত। তারপরে না হয় ক্ষমতার দ্বন্দ্ব আবার লড়াই আরেকবার করা যাবে। তো এখানে বাংলাদেশে একটা সবচাইতে বড় উদ্বেগের বিষয় রয়ে গিয়েছে যে হচ্ছে ধরেন আওয়ামী লীগের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই দেশের প্রায় হচ্ছে 18 কোটি মানুষের মধ্যে অনেক মানুষজন যুক্ত ছিল। কেউ বাধ্য হয়ে আওয়ামী লীগের সাথে ছবি তুলতে হয়েছে, বাধ্য হয়ে মিছিলে যেতে হয়েছে, কেউ বা তার ব্যবসা প্রতিষ্ঠান বাঁচানোর জন্য তাদের প্রোগ্রামে যেতে হয়েছে। তো এইরকম মানুষগুলোকে এখনো অত্যাচার নির্যাতন করা থামে নাই। যারা অপরাধী তাদের বিরুদ্ধে আমার মনে হয় না 1 বছরের মধ্যে আর মামলা হওয়া বাকি আছে। সুতরাং এখন সকল রাজনৈতিক দল মিলে তাদেরকে রাজনৈতিক স্কোপ দেওয়া দরকার। তাদেরকে সবাই যারা হচ্ছে কোনো মামলা নেই, কোনো অভিযোগ নেই, যারা হচ্ছে বিভিন্ন অত্যাচার অবিচারের সাথে জড়িত ছিল না, তাদেরকে রাজনৈতিক স্কোপগুলো দেওয়া দরকার। কাউকে শুধুমাত্র ছবি থাকার কারণে আওয়ামী লীগ নেতাদের সাথে কোনো কারণে একটা মিছিলের ছবি থাকার কারণে হেনস্থা না করা দরকার। তাহলে হচ্ছে এই দেশের সব মানুষ আবার ঐক্যবদ্ধ হবে। আওয়ামী লীগের মতো যে হচ্ছে রাজাকার মানে হচ্ছে স্বাধীনতার সপক্ষে শক্তি বনাম বিপক্ষে শক্তি করে যেই ধরনের একটা জাতিগত দ্বন্দ্ব লাগিয়ে রাখা হয়েছে, জাতির মধ্যে যে বিভাজন লাগানো হয়েছে, এটা বন্ধ হওয়া উচিত। এই ক্ষেত্রে সকল রাজনৈতিক দল যদি আমরা সেই প্রথমেই একটা ট্রুথ কমিশনের মতো কিছু করে কারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে বাকিদেরকে কীভাবে ওন করা যায় সেই ব্যবস্থা করার জন্য আমরা রাজনৈতিক দলগুলোর কাছে গিয়েছিলাম। তারা তখন সাড়া দেনে। এখন মনে হয় যে হচ্ছে এই সময়টা আসছে নির্বাচনকে উপলক্ষ করে সকল রাজনৈতিক দল এই ব্যাপারে ওপেন হওয়া দরকার যে হচ্ছে যারা অপরাধী তাদের বাইরে বাকি যারা আছে তাদের সবাইকে, যার ইচ্ছে সে বিএনপির সাথে গেল, যার ইচ্ছে সে জামাতের সাথে গেল, যার ইচ্ছে সে আপনার গণ অধিকারের সাথে গেল, যার ইচ্ছে সে এনসিপির সাথে গেল। এই জাতিগত বিভাজনটা থাকলে দেশের ভবিষ্যৎ ভালো না। এই বিষয়ে আপনার যদি শেষ মন্তব্য দিন। আমি হাসছি, আমি জানি না আপনারা কেউ স্বীকার করবেন অস্বীকার করবেন। আমি এইটার অ্যাডভোকেসি করছি লাস্টে গত কয়েক মাস ধরে যে আমার এই রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য আমার দরকার হলো সহাবস্থান। জামাতের এক নেতা কবে বলছেন সহবাস বলছেন, এটা কাছে সহাবস্থান। তো এই উনি সহাবস্থান বলতে যে সহবাস বলে ফেলেছেন, বাট ওনারা বুঝছেন দল হিসেবে বিএনপি যখন মহাসচিব যখন বলেন যে আমরা প্রতিহিংসা রাজনীতি করব না, এটা নিয়ে তারা আবার নেতিবাচক রাজনীতি করছেন।
নেতিবাচক রাজনীতির কিছু নাই। দেখুন, আমি তো মনে করি যে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তাদের সবচেয়ে বড় সদিচ্ছাটার প্রমাণ গত 2 দিনে দিয়ে দিচ্ছে। তারা শেখ হাসিনার জন্য মায়া দেখায় নাই, তারা রাজনীতির মাঠে আসে নাই, বাংলাদেশ রাষ্ট্র বিশৃঙ্খলা করতে আসে নাই। সো দে হ্যাভ শোন দেয়ার অ্যাপ্রোচ যে না, উই ওয়ান্ট টু মুভ ফরওয়ার্ড। যার হাতে রক্তের দাগ, যার হাতে পেট্রোল বোমার দাগ, যার হাতে গুলির দাগ, আপনি তাকে আলাদা করেন, কিন্তু বাদবাকি শান্তিপ্রিয় সকল মানুষকে আপনি আস্থায় নেন। আই এম অ্যাডভোকেটিং ফর দিস আইডিওলজি। আমি মনে হয় লাস্ট 4-5 মাস ধরে কিংবা তারও বেশি সময় ধরে, শুরুতে অনেক এখন ভালো লাগছে যে না, হান্নান মাসুদ আমরা এই ব্যাপারটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সেই যে 5 দফা দিয়েছিলাম, মনে হয় হচ্ছে সেপ্টেম্বর কি অক্টোবরে, তখনই আমরা এটা নিয়ে সকল রাজনৈতিক দলের কাছে গিয়েছিলাম যে একটা ট্রুথ কমিশন মতো সর্বদলীয় পলিটিক্যাল একটা কাউন্সিল করা দরকার। এই ব্যাপারটাতে সবাই মিলে যে এই উপজেলাতে এতজনের ব্যাপারে আমরা কেউ জায়গা দিব না, বাকিদেরকে আমরা জায়গা করে দিব রাজনীতিতে। এই ব্যাপারে আমরা সাড়া পাইনি আসলে বড় রাজনৈতিক দলগুলোর হ্যাঁ কাছ না, থেকে। এটা এখন মনে হয় আবার আপনারা এই আলোচনা তুলতে পারেন। কারণ আমরা তো সবাই মিলে দিন শেষে এই বাংলাদেশটা সবার হোক এটা চাই, কেবলমাত্র যার হাতে রক্তের দাগ তাক বাদে সবার হোক। এই না হলে আমরা আগাতে পারবো না। এবং সত্যিই আমি খুবই করি যে আগামী 10 বছর, উনি বলছেন যে আমরা রাজনীতি করব পরে, বিভাজন পরে, কিন্তু একটা যেই দল ক্ষমতা আসবে তারা কেমনে সুস্থভাবে সিস্টেমেটিক্যালি রাষ্ট্র পরিচালনা করতে পারে, সেই জন্য সবাই মিলে সহযোগিতার যে অ্যাপ্রোচ, আই শুড অ্যাপ্রিসিয়েট, এবং এটাই হওয়া উচিত। জি, আর একদম শেষ সময় চলে এসে, নিশ্চয়ই এই বিষয়টা আরও পরে কথা বলবো। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটিএনের সঙ্গে থাকবেন।